একটা মুহূর্তের জন্য কল্পনা করুন, একটা শহরের একদম মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল একটা বিল্ডিং। বাইরে বড় করে লেখা একটা কুখ্যাত অপরাধ চক্রের হেডকোয়ার্টার, আর ভেতরে যারা বসে আছে তারা একদম খোলাখুলিভাবেই নিজেদের নেটওয়ার্ক চালাচ্ছে। না কোনো ভয়, না কোনো লুকোচুরি। শুনতেই অবিশ্বাস্য লাগে, তাই না? কারণ আমাদের কাছে অপরাধ মানেই লুকিয়ে থাকা, ছায়ার আড়ালে কাজ করা। কিন্তু পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে এই সব কিছু ঠিক উল্টো, যেখানে অপরাধী হয়েও তারা লুকিয়ে থাকে না, বরং নিজেদের পরিচয় নিয়েই তারা খোলাখুলি ঘুরে বেড়ায়, সেই সাথে গর্বও করে। জাপানের এই অদ্ভুত ব্যবস্থাপনায় আপনাকে স্বাগতম, যেখানে ইয়াকুজা নামের একটা গোষ্ঠী বছরের পর বছর ধরে এমনভাবে টিকে আছে, যেটা কোনো সাধারণ গ্যাং না, বরং একটা গুরুত্বপূর্ণ সিস্টেম। তাদের নিজস্ব অফিস আছে, নিজস্ব নিয়ম আছে, এমনকি অনেক সময় তাদের উপস্থিতি এতটাই ওপেন যে সাধারণ মানুষও তাদেরকে চিনে ফেলে। কিন্তু প্রশ্নটা এখানেই, কিভাবে সম্ভব? একটা দেশ যেখানে আইন এত শক্তিশালী, সেখানে এমন একটা সংগঠন কিভাবে টিকে থাকে, সেটাও প্রায় বৈধভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই শুরু হয়। 1945 সালে যখন আমেরিকার ভয়ঙ্কর আঘাতে জাপান ভেঙে পড়ে আর পুরো পৃথিবীর শক্তির ভারসাম্য বদলে যেতে শুরু করে। একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। দুই শক্তির মধ্যে শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ, যেটাকে আমরা কোল্ড ওয়ার নামে চিনি। আর এই ক্ষমতার খেলায় হঠাৎ করেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জাপান। আমেরিকার ভয় ছিল জাপানে কমিউনিজম ছড়িয়ে পড়তে পারে, আর সেই ভয় ঠেকাতে তারা সরাসরি রাজনীতিতে হস্তক্ষেপ না করে ব্যবহার করে এক স্থানীয় শক্তিকে, একটা অপরাধ চক্রকে। আর সেই অপরাধ চক্রটাই ছিল ইয়াকুজা। কিন্তু এখানেই আসল প্রশ্নটা শুরু হয়, এই ইয়াকুজা আসলে কি? এরা কোথা থেকে এলো? আর কেন একটা দেশের সিস্টেম, এমনকি আন্তর্জাতিক শক্তিগুলো পর্যন্ত এদেরকে ব্যবহার করতে বাধ্য হলো? এই গল্পটা বুঝতে হলে আমাদেরকে যেতে হবে আরও অনেক পেছনে। এমন এক সময়ে যখন জাপানের সমাজ ছিল স্তরে স্তরে ভাগ করা। উপরের শ্রেণীতে ছিল সম্মান, নিচে ছিল বেঁচে থাকার লড়াই, আর সবচেয়ে নিচে ছিল একদল মানুষ যাদেরকে সমাজ কোনোদিন পরিচয়ই দিতে চায়নি। তারা ছিল অবহেলিত, উপেক্ষিত, কিন্তু বেঁচে থাকার তাগিদে তারা নিজেরাই নিজেদের জন্য একটা আলাদা পথ তৈরি করেছিল। এই পথ থেকেই জন্ম নেয় দুইটা আলাদা গ্রুপ, টেকিয়া আর বাকুতো। একদল রাস্তার ব্যবসায়ী, আর একটা পুরো শহর জুড়ে জুয়া নিয়ন্ত্রণ করত। বাইরে থেকে ছোট মনে হলেও ধীরে ধীরে এদের হাতেই জমতে শুরু করে প্রভাব, নিয়ন্ত্রণ আর এক ধরনের অদৃশ্য ক্ষমতা। আর এখান থেকেই ধীরে ধীরে তৈরি হতে থাকে এমন একটা সিস্টেম, যেটা পরে পৃথিবীর সবচাইতে রহস্যময় আর ভয়ঙ্কর সংগঠনগুলোর একটাই পরিণত হয়। যত সময় গড়াতে লাগলো, টেকিয়া আর বাকুতো, এই দুই আলাদা ধারার মানুষ ধীরে ধীরে এক অদ্ভুত কাঠামোর মধ্যে ঢুকে পড়তে লাগলো। বাইরে থেকে তারা এখনো ছোট ছোট দল, কিন্তু ভেতরে ভেতরে তারা এমন একটা নিয়ম তৈরি করছিল যেটা শুধু ব্যবসা না, বরং তাদের পুরো জীবনটাই নিয়ন্ত্রণ করত। এখানে শুধু টাকা না, এখানে গুরুত্বপূর্ণ ছিল আনুগত্য, সম্মান আর একটা সম্পর্ক যেটা সাধারণ কোনো গ্যাংয়ের মধ্যে দেখা যায় না। এই সম্পর্কটার নাম ওয়াবুন কবুন, অর্থাৎ বাবা আর ছেলের মতো একটা বন্ধন। একজন নেতা আর বাকিরা তার অধীন, কিন্তু সেটা শুধু আদেশ মানার সম্পর্ক না, এটা ছিল এমন এক সিস্টেম যেখানে নেতা তার লোকদেরকে রক্ষা করবে, আর লোকেরা নেতার জন্য নিজেদের জীবন পর্যন্ত দিতেও প্রস্তুত থাকবে। এই বন্ধনটাই ইয়াকুজাকে অন্য সব গ্যাংয়ের থেকে আলাদা করে দেয়। সেই সাথে এখানে ভুলের মূল্য খুবই কঠিন। যদি কেউ নিয়ম ভাঙে, যদি কারো কারণে সংগঠনের সম্মান নষ্ট হয়, তাহলে তাকে একটা ভয়ঙ্কর শাস্তি মেনে নিতে হয়। এই শাস্তির নাম ইউবিতসুমে, নিজের ছোট আঙুলটা কেটে ফেলা। শুনতে অদ্ভুত লাগলেও ইয়াকুজার জগতে এটা শুধু শাস্তি না, এটা এক ধরনের ক্ষমা চাওয়ার উপায়। নিজের ভুল স্বীকার করা আর প্রমাণ করা সে এখনও সংগঠনের প্রতি বিশ্বস্ত। কারণ পুরনো জাপানে তলোয়ার ধরার সময় ছোট আঙুলটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেটা না থাকলে লড়াই করা কঠিন হয়ে যেত। অর্থাৎ এই শাস্তি নেওয়ার পর সেই ব্যক্তি আর আগের মতো শক্তিশালী থাকে না, তখন তাকে আরও বেশি করে তার নেতার উপরে নির্ভরশীল হয়ে পড়তে হয়। কিন্তু এখানেই শেষ না, ইয়াকুজার আরেকটা পরিচয় তাদের শরীর। পুরো শরীর জুড়ে বিশাল ট্যাটু করা থাকে, যেটাকে বলা হয় ইরেজুমি। এই ট্যাটুগুলো শুধু ডিজাইন না, প্রতিটা ছবির পেছনে একটা গল্প থাকে, একটা পরিচয় থাকে। ড্রাগন, বাঘ,
সামুরাই প্রতিটা চিহ্ন বলে দেয় সেই মানুষটা কেমন, সে কতটা সহ্য করতে পারে আর সে কতটা ভয়ঙ্কর হতে পারে। আর সবচেয়ে অবাক করা বিষয়, এই ট্যাটু বানানোর প্রক্রিয়াটা এতটাই কষ্টকর যে অনেকেই সেটা মাঝপথেই ছেড়ে দেয়। কিন্তু যারা শেষ পর্যন্ত করে তারাই নিজেদেরকে প্রমাণ করে দেয় যে তারা এই সংগঠনের জন্য যে কোনো কষ্ট সহ্য করতে প্রস্তুত। এই সব কিছু মিলিয়ে ইয়াকুজা ধীরে ধীরে একটা গ্যাং থেকে বদলে যায় একটা সম্পূর্ণ সিস্টেমে। কিন্তু এখানেই গল্পটা থেমে থাকে না, কারণ একটা সংগঠন যতই শক্তিশালী হোক সেটা যদি মানুষের চোখে শুধু ভয় হয়ে থাকে তাহলে সেটা বেশি দিন টেকে না। আর এখানেই ইয়াকুজা অন্য সবার থেকে আলাদা। সময়টা 1995। জাপানের কোবে শহরে ভয়ঙ্কর এক ভূমিকম্প আঘাত হানে। পুরো শহর মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়। সরকার চেষ্টা করছিল, কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সাহায্য পৌঁছাতে অনেক সময় লেগেছিল। আর ঠিক তখনই অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে। যে সংগঠনটাকে মানুষ ভয় পায় সেই ইয়াকুজাই সবার আগে ট্রাক ভরে খাবার, পানি আর বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে রাস্তায় নেমে পড়ে। কোনো প্রচার না, কোনো ঘোষণা না, চুপচাপ তারা সাহায্য করতে শুরু করে। হ্যাঁ, ইতিহাসের বিভিন্ন সময়ে ইয়াকুজা জাপানের প্রাকৃতিক দুর্যোগের সময় এভাবেই মানুষের পাশে দাঁড়িয়েছে। আর তাই এখন প্রশ্নটা আরও জটিল হয়ে যায়, এরা কি সত্যি শুধু অপরাধী, নাকি এদের ভেতরে এমন কিছু আছে যেটা আমরা বুঝতে পারি না? এই দ্বন্দ্বটাই ইয়াকুজাকে এতটা রহস্যময় করে তোলে। একদিকে তারা চাঁদাবাজি করে, অপরাধ করে, আর অন্যদিকে বিপদের সময় মানুষের পাশে দাঁড়ায়। সমাজ তাদেরকে পুরোপুরি ঘৃণাও করতে পারে না, আবার পুরোপুরি গ্রহণও করতে পারে না। কিন্তু এই গল্পের আরেকটা দিক আছে, যেটা অনেক বেশি বাস্তব, অনেক বেশি কঠিন। 1991 সালে জাপান সরকার একটা বড় সিদ্ধান্ত নেয়, অ্যান্টি ইয়াকুজা আইন। এই আইনের মাধ্যমে তারা সরাসরি ইয়াকুজার উপর চাপ সৃষ্টি করতে শুরু করে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়, ব্যবসা সীমিত করা হয়, সাধারণ মানুষকে তাদের সাথে কোনো সম্পর্ক না রাখতে উৎসাহ দেয়া হয়। ধীরে ধীরে ইয়াকুজার শক্তি কমতে লাগলো। আগে যেখানে তারা খোলাখুলি অফিস চালাতো, সেখানে এখন তাদের ব্যবসায় বাধা আসতে শুরু করে। আগে তাদের যেখানে প্রভাব ছিল, এখন সেখানে এসে আইন দাঁড়িয়ে যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত কিছুর পরেও সরাসরি তারা কোনো প্রতিরোধ করেনি, না কোনো বড় যুদ্ধ, না কোনো বড় সংঘর্ষ। ধীরে ধীরে তারা পেছনে সরে যেতে লাগলো, কারণ তারা বুঝে গিয়েছিল এই লড়াইটা শক্তির না, বরং সিস্টেমের। আর যখন পুরো রাষ্ট্র একটা সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন সেই সংগঠন যতই শক্তিশালী হোক, শেষ পর্যন্ত তাকে হারাতেই হবে। যদিও আজও ইয়াকুজা পুরোপুরি হারিয়ে যায়নি, কিন্তু তারা আর আগের মতো নেই। তাদের সেই খোলাখুলি উপস্থিতি, সেই শক্তি, সবকিছুই এখন ধীরে ধীরে হলেও ইতিহাস হয়ে যাচ্ছে। একটা দল যারা একসময় আড়াল থেকে উঠে এসে পুরো সমাজে প্রভাব ফেলেছিল, শেষ পর্যন্ত সেই সমাজই তাদেরকে ধীরে ধীরে থামিয়ে দেয়। হ্যাঁ, এটাই ইয়াকুজার গল্প। একটা গ্যাং, আবার একটা সিস্টেমও। শুরুটা রহস্যে ভরা, আর শেষটা নিঃশব্দে মিলিয়ে যাওয়া।